হচ্ছে মূল যে ব্যাপারগুলো থাকে এইটা সাধারণত অন্যান্য অনেক লক্ষণগুলোই আছে, কিন্তু এই লক্ষণগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, এটা জরায়ুর সাথে বেশি সম্পৃক্ত। ঠিক আছে, এটা জরায়ুর সাথে বেশি সম্পৃক্ত। এইটা সাধারণত যেটা বৃদ্ধি যেটা পায় এখানে আমরা দেখছি যে অ্যাগ্রাভেশনের ক্ষেত্রে যেটা দেখছি সেটা হচ্ছে কোথায়, যত স্রাব তত ব্যথা, এটা মনে রাখতে হবে। সিমিসি ফুগার ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে এটা, একটি সে রেসিমুসের আরেকটা নাম হচ্ছে সিমিসি ফুগা। এটা মনে রাখতে হবে, যত স্রাব তত ব্যথা। মেনস্ট্রুয়েশন প্রথমে শুরু হয়েছে, এখানে আমরা গুলিয়ে ফেলি অনেক সময়, অধিকাংশ ডাক্তারই এটা ভুল করে থাকে। ঠিক আছে, দেখা যাচ্ছে যে পালসেটিলার জায়গাতে সিমিসি ফোগা দিয়ে দেয়, আবার দেখা যাচ্ছে সিমিসি ফিগার জায়গাতে হচ্ছে পালসেটিলা দিয়ে দেয়। এইটা এইটা কিন্তু ভুল হয়ে যায়। কারণটা হচ্ছে উভয়েরই হচ্ছে, পালসেটিলাতেও হচ্ছে পেট ব্যথা থাকে, আবার সিমিসি ফিগাতে পেট ব্যথা থাকে। পালসেটিলার পেট ব্যথাটা কেমন, পালসেটিলার মেনস্ট্রুয়েশনটা ক্লিয়ার হবে না, একটু হালকা হালকা কালো কালো দেখা যায়, স্রাব বাইর হবে, হালকা একটু হয়েছে তার পরবর্তীতে আবার নাই। ঠিক আছে, আবার কখনো হালকা লাল রঙেরও বাইর হয়েছে কিন্তু একটু পরবর্তীতে আবার নাই, কিন্তু তার পেটের ব্যথাটা আছে, কোমর ব্যথাটা আছে। তো সেই ক্ষেত্রে আমরা পালসেটিলাটা দেখব। আর এইদিকে এসে দেখেন এই জায়গাতে সিমিসি ফুগার ব্যাপারটা হচ্ছে কি, সিমিসি ফুগা এখানে এর চাপটা যত বাড়তে থাকবে এর পেটের ব্যথাটাও ততটাই বাড়তে থাকবে, তলপেটের ব্যথাটাও বাড়তে থাকবে। তাহলে এই জায়গাতে আমরা যদিও পালসেটিলার সাথে কম্পেয়ারের ব্যাপারটা ওই আপনার হচ্ছে অ্যাগ্রাভেশনের ক্ষেত্রে এখানে বলা হয় নাই, কিন্তু তারপর বইতে আমি এটা আপনাদের স্মরণ করিয়ে দিলাম। এখানে দেখুন যে এখানে আমাদের এই ব্যাপারটা হচ্ছে অ্যাক্টিসিয়া রেসিমোসা হচ্ছে অনেকটাই জরায়ুর সাথে বেশি রিলেটেড। আলাদা জায়গায় ব্যবহার হয় না সেটা বলবো না, কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হয় এই জায়গাতে। আর এখানে দেখেন বৃদ্ধিটা দেখেন, আমরা যদি বৃদ্ধিটা নিয়ে যদি একটু পার্থক্য যদি করি সিফিলিনামের সাথে, সিফিলিনামের বৃদ্ধিটা হচ্ছে সূর্য অস্তের সাথে সাথে, সূর্য যখন অস্ত যাবে ডুবে যাবে তখন থেকে তার রোগ বৃদ্ধি শুরু হয়ে যাবে, এবং পরের দিনে সকালে সূর্য উদয় পর্যন্ত তার হচ্ছে এই অ্যাগ্রাভেশনটা থাকবে, সারা রাত সে কষ্ট পেতে থাকবে। একটা ব্যাপার। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হচ্ছে, সারাদিন শেষে দিনটা তার ভালোই যাচ্ছে, দিনটা তার ভালোই যাচ্ছে, যখনই দেখা যাচ্ছে সন্ধ্যা হবে রাতের কথা মনে হলেই রুগীটা ছটফট করতে থাকে, মনে হয় যে এই রাত্রিটাই তার জন্য শেষ রজনী হবে, সে ছটফট করতে থাকে, সে ভয় পেতে থাকে। ঠিক আছে, যে আজকের এই রাত্রি মনে হয় আমার আর কি হবে না, আজকের এই রাত্রি আর আমার শেষ হবে না। ঠিক আছে, এইরকম ব্যাপারগুলো তো দেখুন আমরা হচ্ছে সিফিলিনামের সাথে এই জায়গাতে পার্থক্য করে নিতে পারি। জি স্যার, আমি দেখতে পাচ্ছি স্যার, কোনো সমস্যা নাই, আমি দেখতে পাচ্ছি স্যার। এখানে হচ্ছে বলা হয়েছিল কোথায় জানে, ল্যাকটেন আর ইথুজাতে এখানে কি বলা হয়েছিল স্যার? ওই যে ইঁদুর একটু দৌড় স্যার একটু, তার একটা মানসিক লক্ষণ, তার আচ্ছা চেয়ার স্যার, থেকে ইঁদুর দৌড়ে যাচ্ছে। হ্যাঁ এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে আমরা ল্যাকেনের পেশেন্টটা হচ্ছে কি দেখবো, যে এই ল্যাকেনের পেশেন্ট গুলো হচ্ছে দেখা যাচ্ছে যে এদের রোগ আক্রমণ হচ্ছে ডান দিকে হয়, ডান দিকেও হয়, আবার অনেক সময় বাঁ দিকেও হয়। হ্যাঁ, এটা একটা ব্যাপার। আর এরা হচ্ছে গরম কাতর পেশেন্ট হয়, এই পেশেন্টটা কেমন হয়, গরম কাতর হয়। ঠিক আছে, এই গরম কাতর হয় কিন্তু এটা শীতে হচ্ছে উপশম পায়। তাহলে এখানে দেখেন একটু ঠান্ডা মাথায় আমরা যদি একটু বিবেচনা করি, রেকটিসে রেসিমশার সাথে, রেকটিসে রেসিমশা হচ্ছে বলছিল যত স্রাব তত হচ্ছে তার ব্যথাটা বৃদ্ধি, কিন্তু এখানে এর ব্যথা বেদনা কোথায় বৃদ্ধি পাবে, ল্যাকটেনের হচ্ছে গরমে এবং হচ্ছে সঞ্চালনের বৃদ্ধি, কিন্তু শীতল কোনো কিছুতে সে হচ্ছে উপশম। ঠিক আছে, এইটা একটা ব্যাপার থাকবে। আর হ্যাঁ, আর একটা গুরুত্বপূর্ণ মেন্টাল সিমটম এখানে ল্যাকটেনের আর একটা গুরুত্বপূর্ণ সিমটম যদি বলি, সেটা হচ্ছে কোথাও ঘুরতে যাওয়ার সময় সে মনে করে যে সে বাতাসে ভেসে বেড়াচ্ছে, সে বাতাসে ভেসে বেড়াচ্ছে, কিন্তু আবার অনেক সময় বিছানায় শুয়ে থেকেও নিজেকে এটা মনে করে, অথচ সে বিছানায় শুয়ে আছে। ঠিক আছে, বিছানায় শুয়ে থেকে সে মনে করে সে বিছানায় নেই, সে আকাশে উড়ে বেড়াচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা মেন্টাল সিমটম। এবং সেই সাথে মনে করে তার যে চেয়ারে বসে আছে সে চেয়ারের তল দিয়ে তার হচ্ছে ইঁদুর দৌড়িয়ে যাচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা মনে রাখবেন। তবে ইঁদুর যাওয়াটা এটা ল্যাকক্যানের হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, তারপর অবধিতে আপনারা একটা মনে রাখবেন। ঠিক আছে, এইটা ব্যাপার। আর একটা ছিল আমাদের ইথুজা ছিল না? জি স্যার।
আচ্ছা, ইথুজার ব্যাপারগুলো আমরা জানি। ইথুজার পেশেন্ট গুলো সাধারণত কেমন হয়? ইথুজা আমরা সাধারণত কোথায় ব্যবহার করি? এটা কিন্তু এর আগে কিন্তু আমরা দেখেছিলাম। হ্যাঁ, ইথুজার পেশেন্ট গুলো দেখেন, এই দুইটা মেডিসিন গুলোর সাথে আর একটা গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার আছে, ইথুজার পেশেন্ট হচ্ছে দুধ অসহ্য হয়, ঠিক আছে? আর ইথুজার পেশেন্টের হচ্ছে পিপাসা থাকে না। ইথুজার পেশেন্টের পিপাসা থাকে না, এবং সেই সাথে যদি পিপাসা যদি থাকে না, কিন্তু সামান্য একটু জল পান করলে সে বমি করে, আবার দেখা যাচ্ছে অতি 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 সে হচ্ছে অবসন্ন হয়ে পড়ে, ঠিক আছে? অবসন্ন হয়ে পড়ে বা নিদ্রালুতা, সামান্য একটু বুকের দুধ পান করছে, হালকা একটু দুধ পান করে মনে হচ্ছে যে একদম নিস্তেজ হয়ে পড়ে নিদ্রালুতা, এরকম ব্যাপারগুলো থাকে। এবং এই পেশেন্ট হচ্ছে রাগী হয়। এবং এই যে মেন্টালি এই বিষয়গুলোর সাথে যদি আমরা যদি পাই যে দেখা যাচ্ছে যে চেয়ারের তল দিয়ে ইঁদুর যাচ্ছে, এরকম ব্যাপারগুলো যদি থাকে, তাহলে একটা আমরা এই জায়গাতে ভাবতে পারি। তাহলে এখানে আমরা মেন্টালি সিমটমে কি দেখলাম? এরা হচ্ছে খুব ক্রুদ্ধ হয়, ঠিক আছে? এরা হচ্ছে খুব ক্রুদ্ধ হয়। আর ইথুটা সাধারণত আমরা বেশি সবচেয়ে ব্যবহার করি শিশুদের ক্ষেত্রে। শিশুদের বমনের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। এটা কেমন হয়? চাপ চাপ দুধের ছানার মতো বমি হয়। এর আগেও মনে হয় আমি বলেছি, তো এগুলির দিকে লক্ষ্য রাখবেন, ঠিক আছে? এইটা ছিল ল্যাককেন এবং ইথুজার এই পার্থক্যটা এবং ইয়েটা। দেখেন আমরা তাহলে এটাতে আমরা কি পেলাম? এটা পিপাসাহীনতা থাকে এবং এর দুধ অসহ্য হয়, ঠিক আছে? এবং এই যখন রোগ আক্রমণ যখন হবে ইথুজার পেশেন্টের, সেক্ষেত্রে এরা অবসন্ন থাকবে, মানে নিদ্রালুতা থাকবে, অনেকটা চোখ বুজু বুজু ভাব, মনে হচ্ছে যে অবসন্ন হয়ে পড়ে আছে, ওর কোনো ধ্যান জ্ঞান কিছু নাই, এরকম একটা অবস্থা, ঠিক আছে? এরকম ব্যাপারগুলোতে আমরা দেখবো, ঠিক আছে স্যার? ধন্যবাদ স্যার। আর পরবর্তী একটু এগিয়ে যান স্যার। জি স্যার, তাহলে আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাচ্ছি স্যার। আমাদের পরবর্তী চ্যাপ্টারটি রয়েছে আইস, মানে চোখ নিয়ে বলা হবে। এখানে সিলিয়ারি নিউরালজিয়া, etching or sharp darting shooting pains in globes extending to temples, vertex, occiput, orbit, going up stairs, laying down. সিলিয়ারি নিউরালজিয়া এটা একটা মেডিকেল টার্ম। এটার ব্যাপারে এখানে সিলিয়ারি নিউরালজিয়ার ব্যাপারে নিচে বলেছেন, এটা এমন একটা সিন্ড্রোমের নাম, একটা লক্ষণের নাম, যেখানে একজন রোগীর প্রায় প্রতিদিন চোখের আশেপাশের অঞ্চলে পেরিওবাইটাল তীব্র ব্যথা হয়, চোখের আশেপাশে তীব্র ব্যথা হয়। এটা সিলিয়ারি নিউরালজিয়া এমন একটা লক্ষণ, যেখানে কি হয়, রোগীটার প্রত্যেক দিন চোখের আশেপাশে তীব্র মাথা ব্যথা হয় চোখের আশেপাশে, এবং এটা টানা প্রায় ৬ থেকে ১২ সপ্তাহ পর্যন্ত চলতে পারে। চোখের আশেপাশের এই ব্যথাটা ৬ থেকে ১২ সপ্তাহ। তাহলে ৬ থেকে ১২ সপ্তাহ, প্রায় যে ২.৫ মাসের মতোই বলা যায়। মানে সেই ১.৫ মাস থেকে ২.৫ মাস। তো ১.৫ মাস থেকে ২.৫ মাস চলতে পারে। এরপর তা মাস বা বছরব্যাপী বিরতি দিয়ে পুনরায় রোগীকে আক্রমণ করে। তাহলে এটা আমরা দেখলাম যে চোখের আশেপাশের অঞ্চলে একটা মাথা ব্যথা, যা প্রতিদিন ব্যথা করে এবং টানা ব্যথাটা থাকে ৬ থেকে ১২ সপ্তাহ। এরপর আবার গ্যাপ দিয়ে তা মাস বা বছর ব্যাপী ১ মাস বিরতি দিতে পারে, বা ১ বছর পরে আবার পুনরায় আক্রমণ করে। এরকম একটা এটা সিনড্রোমটা নিউরালজিয়া, সিলিয়ারি নিউরালজিয়া। তারপর বলা হচ্ছে aching or sharp darting shooting pains in globes extending to temples, vertex, occiput, orbit। এই যে এটা কি, যে যা তীক্ষ্ণ ব্যথা, এই যে ব্যথাটা, এটা এটা কিরকম ব্যথাটা চোখের চারপাশে হয়, ব্যথাটা তীব্র ব্যথা, এটা তীক্ষ্ণ একটা ব্যথা, শার্প ব্যথা, শার্প এবং তীরবিদ্ধ, শুটিং পেইন, তীক্ষ্ণ ব্যথা, তীরবিদ্ধ ব্যথা, যা চোখ অঞ্চল থেকে টেম্পল অঞ্চলে ছড়িয়ে পড়ে।
এক্সটেন্ড করে, এক্সটেন্ডিং টু টেম্পলস, এটা টেম্পলে ছড়িয়ে যায়। আবার এই মাথার শীর্ষ দেশে ভার্টেক্স, যেটা মাথার তালুতে যায়, অক্সিপুটে যায়, মাথার পিছনের অংশে যায়, পশ্চাৎ দেশে মাথার পিছনে। এরপরে অরবিট, যেটা চক্ষি গোলক, অক্ষি গোলকের মধ্যে যায় এই ব্যথাটা। আর এটাতে বামের দিকে তীর চিহ্ন, গোয়িং আপ স্টেয়ার্স। সে যদি উপরের স্টেয়ার মানে সিঁড়ি, গোয়িং আপ মানে উপরের দিকে, সিঁড়ি বেয়ে যদি উপরের দিকে উঠে, তাহলে বামের দিকে তীর চিহ্ন মানে তার খারাপ হয়। বাম দিকে তীর চিহ্ন মানে বোঝায় খারাপ, অ্যাগ্রাভেশন হয়। সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে অ্যাগ্রাভেশন হয়। তার এই ব্যথাটা, এই চোখের এই ব্যথাটা, যেটা ছড়িয়ে যায়, দেখলাম আমরা মাথার তালুতে ছড়ায়, এরপরে মাথার পিছনে ছড়ায়, মাথার এই মাথার ওই যে টেম্পল, যেটা টেম্পলে ছড়ায়। তো এইগুলা আবার চোখের চোখি গোলকের মধ্যে ছড়ায়। আর এই ব্যথাটা সিঁড়ি দিয়ে কিন্তু উপরে উঠলে বাড়ে, এবং লেইং ডাউন, ডান দিকে তীর চিহ্ন মানে শুয়ে পড়লে কমে। এই যে সিলিয়ারি নিউরালজিয়া, যেটা, এটার কথা আমরা পড়লাম। আর তারপর আমরা চলে যাচ্ছি, আমরা চোখের অধ্যায় দেখলাম যে একটা সিলিয়ারি নিউরালজিয়াটা তার দেখলাম। তারপরে কার্ডিওভাস্কুলার সিস্টেমটা কেমন, তার রক্ত সংবহন তন্ত্রটা কেমন। হার্ট ট্রাবলস ফ্রম রিফ্লেক্স সিন্ড্রোম অফ ইউটেরাস অর ওভারিস। ইউটেরাসে বা ওভারিতে তার কি থাকে, এটা থেকে একটা হার্ট ট্রাবলস ফ্রম রিফ্লাক্স সিমটম অফ ইউটেরাস এবং ওভারিস। ইউটেরাস এবং ওভারিসের মধ্যে থেকে একটা এরকম একটা লক্ষণ থাকে, যেটা হার্ট ট্রাবলস, যেটা হৃদরোগের সৃষ্টি করে, হার্ট ট্রাবল করে। হৃদরোগের লক্ষণের হৃদরোগ হলে, মানে এগুলো থেকে জরায়ু বা ডিম্বাশয় হতে উদ্ভূত লক্ষণের কারণে হৃদরোগ হলে, সিমটমটার উৎপত্তি হয় ইউটেরাস বা ওভারিস থেকে, আর সমস্যা হয় তার এই হার্টের মধ্যে। জরায়ু বা ডিম্বাশয় হতে উদ্ভূত রোগ লক্ষণের কারণে হৃদরোগ হয়। কারণটা কি, জরায়ু বা ডিম্বাশয়ে এটার যে লক্ষণটা সৃষ্টি হয়, সেখানে রোগ লক্ষণের কারণে হৃদরোগ হয়। হার্টস অ্যাকশন চিজেস সাডেনলি, হৃৎপিণ্ডের ক্রিয়া হঠাৎ বন্ধ হয়ে যায়। হার্ট অ্যাকশনস মানে তার যে কার্যক্রম হার্টের, হৃৎপিণ্ডের, সেটা চিজেস সাডেনলি, হঠাৎ থেমে যায়, সাডেনলি হঠাৎ থেমে যায়। আর ইম্পেন্ডিং সাফোকেশন, পালপিটেশন ফ্রম লেস্ট মোশন, তাহলে তার এই সামান্য নড়াচড়ায় তার এই পালপিটেশন হয়, বুক ধরফর করে। আর ইম্পেন্ডিং সাফোকেশন মানে দম দম বন্ধ হয়ে যাওয়ার একটা অবস্থা হয়, সাফোকেশন হয়। এই তার এই সমস্যাগুলো আমরা দেখলাম, যে দম বন্ধ হওয়ার মতো একটা অবস্থা হয়, সামান্য নাড়াচড়ায় বুক ধরফর করে, যেটা ডিজিটালিসের সাথে পার্থক্য করা বলা হচ্ছে। স্যার এখানে সামান্য একটু পার্থক্য করতে পারেন, যে কার্ডিওভাস্কুলার সিস্টেম চ্যাপ্টারে যে সামান্য নড়াচড়ায় তার বুক ধরফর করে, এটা ডিজিটালিসের সাথে এই লক্ষণটার পার্থক্য করতে বলা হয়েছে। স্যার তাহলে একটু এর উপরে। আচ্ছা, একটু দেখুন, একটু দেখুন, আমি যেটা বলছি, ডিজিটালিসের হচ্ছে হার্ট ডিজিজ কেমন হয়, ওর হচ্ছে প্যালপিটেশন থাকে, বুক ধড়পড় থাকে, এটা ঠিক আছে। কিন্তু আপনি যখন পালস রেট যখন যাবেন, হার্টবিটটা যখন যাবেন, মনে হবে এত মন্থর গতিতে হার্ট চলছে, তা আপনি মনে হচ্ছে পালসই খুঁজে পাচ্ছেন না। আপনি পালসটাই খুঁজে পাচ্ছেন না, খুব স্লো। মনে হচ্ছে যে একবার দিচ্ছে, মানে একবার বিট দিচ্ছে, বিট দেওয়ার পরবর্তীতে আরেকটা বিট না দিয়ে মাঝখানে একটা গ্যাপ দিয়ে পরবর্তীতে বিট আরেকটা দিচ্ছে, কিন্তু সেটা খুব স্লো। এরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিজিটালিস্টটা খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এই জায়গাতে। আমি ডিজিটালিসের একটা এক্সপিরিয়েন্স আমি বলি। আমার প্রতিবেশী এক মহিলা, ভদ্র মহিলা, ওনার পাস্ট হিস্ট্রিতে অনেক ঝামেলা ছিল। তো ওই পেশেন্টটা আমার কাছে যখন এসেছেন, তখন উনি বলে যে বাবা, আমার তো প্রেশারে কি সমস্যা রে বাবা, বুঝি না, ঠিক আছে, আমার তো খুব খারাপ লাগে, বুক ধড়ফড় করে, ঠিক আছে। তো বুক ধড়ফড় করে এই কথা যখন বলছেন, আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু বিপি চেক করে দেখি। তো বিপিটা আমি চেক করলাম, বিপি চেক করে উপরেরটা দেখা যাচ্ছে 110 আছে, নিচেরটা 70 আছে, কিন্তু তার হার্টবিটটা খুব স্লো। আমি কখন পেয়েছি দেখেন, আমি সাধারণত ডান হাতেই বিপিটা চেক করাটা নিয়ম মেনে আমি ডান হাতে বিপি চেক করছিলাম, কিন্তু আমি ডান হাতে আমি তার পালস রেটই পাই না, তার হার্ট যে বিট দিচ্ছে এটা আমি পাচ্ছি না।
শেষে আমি কি করলাম, বাম হাতে তখন চেষ্টা করলাম, বাম হাতে চেষ্টা করে খুব মনোযোগ সহ খুব স্লোলি, কিন্তু একটা পরবর্তীতে আর একটা স্টপ ভাবে মানে স্লোলি ভাবে দিচ্ছে, ঠিক আছে। তো তখন আমি দেখলাম, আমি নরেন্দ্রনাথে পড়েছিলাম এটা। তো তখন আমি কোনো কথা ছাড়াই তাকে ডিজিটালিজ হচ্ছে আমি দিয়ে দিলাম। খুব দরিদ্র মানুষ। তো উনি ওই দেখা যাচ্ছে যে 1 গ্রাম করে ওষুধ দিতাম, 5 ফোঁটা করে খেতে বলতাম। তো খেয়ে দিয়ে যখন ফুরিয়ে দিত উনি আবার আসতেন, ঠিক আছে। এবার বেশ কিছুদিন খাওয়ার পরবর্তীতে এখন উনার পালস রেটটা খুব ভালো পাওয়া যায়, ঠিক আছে। তো এই হলো ব্যাপার, এবং সেই সাথে তার প্রথম থেকে 2-1 বার ওষুধ খাওয়ার পর থেকে তার ওই যে প্যালপিটেশনটা, যেটা বুক ধড়ফড় করা, সেটা চলে গেছে। তাহলে এখানে ডিজিটালিসের কথাটা কেমন, আমি এটা এখানে গুরুত্বপূর্ণ মনে রাখবেন। বুক ধড়ফড় দেখা যাচ্ছে এখানেও আছে, অনাদার মেডিসিন ওগুলো আছে, কিন্তু ডিজিটালিসে হচ্ছে একবার হার্টবিট দিয়ে পরবর্তীতে 1 বার অথবা 2 বার হচ্ছে স্টপ থাকে। স্টপ থাকার পরবর্তীতে দেখা যাচ্ছে যে তখন আবার হচ্ছে হার্টবিট দেয়, এবং সেটা খুব স্লো, ঠিক আছে। আচ্ছা স্যার, সামনের দিকে এগোন স্যার। জি স্যার, ধন্যবাদ স্যার। স্ক্রিন শেয়ার কি দেখতে পাচ্ছেন স্যার? জি জি স্যার, স্যার, আমি দেখা স্ক্রিন যায়। শেয়ার দেখছি স্যার। তো আমার এখানে আমি এই ল্যাপটপ থেকে শেয়ার দিয়ে আবার মোবাইল থেকে ঢুকেছিলাম। তো আমার তো মোবাইলে এটা শো করছে না। এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। আমি তো দেখিনি স্যার। অন্য না, আপনি অনেক দূরে আছেন, দেখার একটু সমস্যা হচ্ছে। আপনি বাইরে হয়ে আবার ঢোকেন স্যার, হেলেন না। এখন দেখা যাচ্ছে। তাহলে আমরা এখন চলে যাচ্ছি আমাদের ফিমেল জেনিটালিয়া চ্যাপ্টারে। আমরা কি দেখলাম, তাহলে আমরা এখানে মডালিটিতে অ্যাগ্রাভেশন দেখেছি, মেন্টাল সিমটমটা দেখেছি, ইঁদুর দৌড়ে যায়, সে সন্তান প্রসবকালীন সময় পাগল হয়ে যাবে এরকম, এবং তার একটা কালো মেঘ ঢেকে ফেলেছে তাকে, এটা কালো মেঘ ঢেকে ফেলেছে, এটা সেকেন্ড গ্রেড সিমটম। আর তার চোখের এখানে যেটা দেখলাম সিলিয়ারি নিউরালজিয়া দেখেছি। এরপরে কার্ডিওভাস্কুলার সিস্টেমে যেটা দেখলাম যে সামান্য নাড়াচাড়ায় তার বুক ধড়ফড় করে এবং মনে হয় তার হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যাবে, এরকম একটা অবস্থা। আর ফিমেল জেনিটেলিয়ার মধ্যে দেখা যাচ্ছে যে তার মিনসেসের কথা বলা হচ্ছে, তার মাসিকের কথা, মাসিক ঋতুস্রাব এটা ইরেগুলার থাকবে, ইরেগুলার অ্যাডজাস্টিং। তো এটা কেমন থাকবে, ঋতুস্রাবটা অনিয়মিত এবং অ্যাডজাস্টিং, মানে দুর্বলতা আনে, দুর্বলতা আনে, দুর্বল হয়ে যায় সে ঋতুস্রাবের সময়, সে দুর্বল হয়ে যায়। তো স্যার এখানে একটু আমার এখানে স্ক্রিন শেয়ারটা স্ক্রিন রেকর্ড করছি, কিন্তু স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না ল্যাপটপ থেকে, আমার মনে হয় মোবাইল থেকে স্ক্রিন শেয়ারটা দিতে হবে, তা নাহলে রেকর্ডিং এ স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে না। এখন মনে হয় স্যার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছেন আপনারা। জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে ফিমেল জেনিটেলিয়াতে আমরা দেখতে পাচ্ছি এখানে মাসিকটা তার অনিয়মিত থাকবে, ইরিগুলার এবং অ্যাডজাস্টিং, মানে তাকে দুর্বল করে ফেলে মাসিকের সময়, অনিয়মিত এবং দুর্বলতা আনে, যেটা এলিয়াম সেপা এবং কোকুলাস ইন্ডিকাতে রয়েছে। আর ডিলেট অর সাপ্রেসড বাই মেন্টাল ইমোশন ফ্রম কোল্ড, ফ্রম ফেভার। তাহলে তার যে ডিলেট অর সাপ্রেসড, মানে তার মাসিকটা যে বিলম্বে হয় অথবা সাপ্রেসড হয়ে যায়, এটার কজেশনটা থাকে, কারণটা কি, বাই মেন্টাল ইমোশন, যে মানসিক একটা উত্তেজনা থেকে বা ঠান্ডা লেগে বা জ্বরের কারণে যদি তার এই যে মাসিকটা দেরিতে হয় বা সাপ্রেসড হয়ে যায়, তাহলে যদি অবরুদ্ধ হয়ে যায়, ঋতুস্রাব বিলম্বিত বা অবরুদ্ধ হয় কোথা থেকে, মানসিক উত্তেজনা থেকে, ঠান্ডা থেকে, এরপরে জ্বর থেকে, মানসিক উত্তেজনা, ঠান্ডা, জ্বর, এগুলো থেকে যদি ঋতুস্রাবটা বিলম্বিত হয় অথবা অবরুদ্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে। আর সেই সাথে কি থাকে, উইথ কুরিয়া, হিস্টেরিয়া অর মেনিয়া, এবং সেই সাথে কুরিয়া রোগী, হিস্টেরিয়া রোগী অথবা উন্মত্ততা প্রকাশ পায়
আর এই সময় মানসিক লক্ষণগুলো বাড়ে অফ ইনক্রিজ অফ মেন্টাল সিমটম ডিউরিং মিনসেস, মাসিকের সময় তার যে মানসিক লক্ষণগুলো সেগুলো বেড়ে যায়। মানসিক লক্ষণগুলোতে আমরা দেখেছি যেগুলো মেন্টাল সিমটম, তো এই কখন বেড়ে যায়? কুরিয়া, হিস্টেরিয়া আর মেনিয়া, তার এগুলোর সাথে এই যে এগুলো থাকে তার, সেই সাথে তার যে অনিয়মিত মাসিক বা সাপ্রেসড হয়ে যায় মাসিক, সেগুলোর সাথে তার কুরিয়া রোগ থাকে, হিস্টেরিয়া অথবা উন্মত্ততা প্রকাশ পায়। আমরা আগেও দেখেছি সে গর্ভকালীন সময়ে সে নিজেকে আঘাত করতে চায় এবং সে মনে করে সে পাগল হয়ে যাচ্ছে। তারপরে কালো একটা বাহারি মেঘ তাকে ঢেকে ফেলছে, তার মাথা ঢেকে ফেলেছে, সে সবকিছু অন্ধকার দেখে এবং সে কি হচ্ছে বুঝে উঠতে পারে না। এরপরে আমরা দেখেছি যে সে তার একটা চেয়ারের নিচ থেকে ইঁদুর দৌড়ে যায়, এরকম একটা ভ্রান্ত ধারণা। এই মানসিক লক্ষণগুলো এই মাসিকের সময় বেড়ে যায়। মাসিকের সময় ইনক্রিজ অফ মেন্টাল সিমটমস ডিউরিং মিনসেস। তাহলে এটা আমরা দেখলাম যে যদি এই ঋতুস্রাবটা অনিয়মিত হয় বা সাপ্রেসড হয়ে যায়, কোথা থেকে? মানসিক কোনো উত্তেজনা থেকে, মেন্টাল ইমোশন অথবা ঠান্ডা লেগে অথবা জ্বর থেকে। সেই সাথে কি থাকে? উইথ কুরিয়া, হিস্টেরিয়া আর মেনিয়া, এগুলো যদি থাকে সাথে, কুরিয়া রোগ, হিস্টেরিয়া অথবা উন্মত্ততা প্রকাশ পায় এবং মাসিকের সময় মানসিক লক্ষণগুলো যদি বেড়ে যায়। তারপর শার্প ল্যান্সিনেটিং electric-like pains in various parts, sympathetic with ovarian or uterine irritation. এই যে তার এটার কথা বলা হচ্ছে যে একটা শার্প ল্যান্সিনেটিং ইলেকট্রিক লাইক পেইন, তার দেহের বিভিন্ন স্থানে ইন ভেরিয়াস পার্টস, তার শরীরের বিভিন্ন জায়গায় একটা তীক্ষ্ণ এবং ল্যান্সিনেটিং ইলেকট্রিক লাইক পেইন, বিদ্যুতের ন্যায় ব্যথা, বিদ্যুৎ যেভাবে ইলেকট্রিক শক, এরকম একটা ব্যথা তার তীক্ষ্ণ, সেটা সিম্প্যাথেটিক উইথ ওভারিয়ান ইউটেরিয়ান ইরিটেশন, যেটা ডিম্বাশয় অথবা জরায়ুর পীড়ার সাথে, দেহের বিভিন্ন সাথে। এটা কিসের সাথে থাকে? ওভারিয়ান আর ইউটেরিয়ান ইরিটেশন, জরায়ু বা ডিম্বাশয়ের পীড়ার সাথে তার একটা এই তীক্ষ্ণ ব্যথা থাকে। শার্প ল্যান্সিনেটিং ইলেকট্রিক লাইক পেইনস ইন ভেরিয়াস পার্টস, শরীরের বিভিন্ন জায়গায় তার তীক্ষ্ণ একটা ইলেকট্রিক শকের মতো ব্যথা। সেই সাথে কি থাকে? তার এই জরায়ু বা ডিম্বাশয়ের সমস্যা থাকে। আর ইন ইউটেরাইন রিজিয়ন ডার্ট ফ্রম সাইড টু সাইড, তার জরায়ু স্থানের বেদনা যা তীরের মতো একদিক থেকে অন্য দিকে যায়। ইন ইউটেরাইন রিজিয়ন ডার্ট ফ্রম সাইড টু সাইড, ইউটেরাইন রিজিয়নে একটা তীরের মতো ব্যথা সাইড টু সাইড, এক পাশ থেকে আরেক পাশে যায়, এরকম একটা তার ব্যথা থাকে। তাহলে আমরা দেখলাম যে তার এই জরায়ু বা ডিম্বাশয়ের যে সমস্যার সাথে শরীরের বিভিন্ন অংশে তার বিদ্যুতের ইলেকট্রিক শকের নিয়ে একটা ব্যথা থাকে, এবং অথবা জরায়ু স্থানের ব্যথা যা তীরের মতো এক পাশ থেকে অন্য পাশে যায়, জরায়ুর ব্যথাটা এক পাশ থেকে অন্য পাশে ছুটাছুটি করে। আর একটা লাইন এখানে, আগের লাইনটা একটু ছুটে গিয়েছে। সেভার লেফট সাইডেড ইনফ্লেমারি পেইনস, বাম পাশের স্তনের নিচের দিকে প্রচন্ড ব্যথা। সেভার লেফট সাইডেড ইনফ্লেমারি পেইনস, বাম পাশের স্তনের নিচে প্রচন্ড ব্যথা। এটা একটা রেমেডির সাথে, এই রেমেডিটা আনকমন রেমেডি, এটার সাথে এটার নামটা বলতে পারছি না, এটার সাথে কম্পেয়ার করতে বলা হয়েছে যে বাম পাশের স্তনের নিচে প্রচন্ড ব্যথা যদি থাকে, এটার সাথে এটা ইউএসটি, এটা হলো অস্ট্রিওলোগো। হ্যাঁ, অস্ট্রেলিয়া। অস্ট্রিলেগো, এটা অস্ট্রিলেগো, হ্যাঁ, অস্ট্রিলেগো নামে একটা মেডিসিন। ধন্যবাদ স্যার। জি স্যার, ধন্যবাদ স্যার। তাহলে আমরা এই লক্ষণগুলো দেখলাম তার, এই যে ঋতুস্রাবের ব্যাপারে আমরা দেখলাম যে জ্বর থেকে বা ঠান্ডা লেগে বা মানসিক উত্তেজনা থেকে তার ঋতুস্রাব অনিয়মিত হয় বা তার অনিয়মিত এবং দুর্বল হয়ে যায় আর অবরুদ্ধ হয়ে যায়। তা সেই সাথে সে কুরিয়া রোগে ভুগে, হিস্ট্রি এবং উন্নত প্রকাশ পায়, মানসিক লক্ষণগুলো ঋতুস্রাবের সময় বেড়ে যায়।
আর বাম পাশে স্তনের নিচে প্রচন্ড ব্যথা হয়, অষ্টিলঘুর সাথে পার্থক্য করতে বলা হয়েছে। আর ঋতুস্রাবটা অনিয়মিত এবং দুর্বলতা আনে, এটা এলিয়াম সেপা এবং কোকুলাসিস ইন্ডিকার সাথে পার্থক্য করতে বলা হয়েছে। আর গর্ভাবস্থায় বমির কথা বলা হচ্ছে, প্রেগনেন্সি, নর্সিয়া, স্লিপলেসনেস, ফলস লেবার লাইক পেইনস, শার্প পেইন অ্যাক্রস অ্যাবডোমেন, অ্যাবর্শন এট 3rd মান্থ। তাহলে গর্ভাবস্থায় যদি তার বমি বমি ভাব হয় এবং অনিদ্রা এবং যেটা ফলস লেবার লাইক পেইন, মানে মাসিক যে সন্তান প্রসবের মতো একটা মিথ্যা, মানে এটা ব্যথা, যেটা মানে এই তার কাল্পনিক একটা ব্যথা, সে মনে করে যে সন্তান প্রসবের মতো তার ব্যথা হচ্ছে, ফলস লেবার লাইক পেইন, এটা যে প্রসবের সময় যে ব্যথা এরকম একটা ব্যথা। এবং শার্প পেইনস অ্যাক্রস অ্যাবডোমেন, একটা তীক্ষ্ণ ব্যথা, অ্যাক্রস মানে আড়াআড়ি, অ্যাবডোমেন পেটের উপর একটা আড়াআড়ি তার একটা তীক্ষ্ণ ব্যথা থাকে। অ্যাবর্শনের 3rd মান্থ, যদি সন্তান গর্ভধারণের 3য় মাসে যদি তার গর্ভপাত হয়ে যায়, 3য় মাসে গর্ভপাত, এটা সেবাডিলার সাথে পার্থক্য করতে বলা হয়েছে। ডিউরিং লেবার, প্রসবকালে, শিভার্স ইন ফার্স্ট স্টেজ, প্রথম অবস্থায় শরীর কাঁপতে থাকে। তো ডিউরিং লেবার মানে সে যখন সন্তান প্রসবের যে সময়ে যখন ব্যথা হয় তখন কি হয়, শিভার্স ইন ফার্স্ট স্টেজ, প্রথম অবস্থায় শরীরটা তার কাঁপতে থাকে, শরীরটা কাঁপে, কনভালশনস এবং স্নায়বিক উত্তেজনায়, ফ্রম নার্ভাস এক্সাইটমেন্ট, নার্ভাস এক্সাইটমেন্ট থেকে তার কনভালশনস হয়, কনভালশন মানে খিঁচুনি, কনভালশনটা হয় কোথা থেকে, ফ্রম নার্ভাস এক্সাইটমেন্ট, স্নায়বিক উত্তেজনা থেকে খিঁচুনি হয়। এবং রিজিড ওএস, রিজিড ওএস মানে জরায়ুর মুখটা রিজিড হয়ে যায়, মানে নাড়া, মানে যে ফ্লেক্সিবল থাকে না, ফ্লেক্সিবল মানে কি, যেটা সংকুচিত প্রসারিত হয়, রিজিড মানে হার্ড, নড়াচড়া করানো যায়, একবার শক্ত হয়ে গেছে, রিজিড মানে কঠিন, ধীর। রিজিড ওএস তার যে জরায়ুর মুখটা টাইট হয়ে থাকে। পেইন সেভার, তার যে ব্যথাটা সেটা তীক্ষ্ণ ব্যথা থাকে, সেভার তীব্র ব্যথা। স্পাজমোটিক, টেডিয়াস বাই লেস্ট নয়েস, তো তার এখানে লেস নয়েস মানে সামান্য একটা গুলমাল, নয়েস মানে গুলমালে তার কিন্তু এই ব্যথাটা বেড়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি, যে তার প্রসবের সময় প্রথম অবস্থায় ফার্স্ট স্টেজে তার শরীরটা কাঁপতে থাকে এবং স্নায়বিক উত্তেজনার কারণে খিঁচুনি হয়, জরায়ের মুখটা টাইট হয়ে থাকে, তীব্র একটা আক্ষেপিক ব্যথা যা ক্লান্তিকর। পেইন সেভার, স্পাজমোটিক, স্টেডিয়াস, তাহলে তার তীব্র একটা আক্ষেপিক ব্যথা যা ক্লান্তিকর, স্পাজমোটিক, এটা ক্লান্তিকর, এবং যেটা সামান্য আওয়াজে বা শব্দে বৃদ্ধি পায়। বাই লেস্ট নয়েস, নয়েস মানে গুলমাল, বাম দিকে তীর চিহ্ন মানে সামান্য নয়েসেই তার এটা বেড়ে যায় এই সমস্যাগুলো। When given during last month of pregnancy, shortens labor if symptoms correspond. When given during last month of pregnancy, shortens labor, যদি আমরা এটা তার লাস্ট মান্থে অফ প্রেগনেন্সি পিরিয়ডের শেষ মাসগুলোতে যদি আমরা এটা দেই, তাহলে কি হবে, শর্টেন্স লেবার, এই যে তার যে এটা এই প্রসবের ব্যথা এটা কমিয়ে আনবে এই মেডিসিনটা। গর্ভাবস্থার শেষ মাসে এই ওষুধটা লক্ষণ অনুযায়ী দেওয়া হলে প্রসব বেদনার সময়টা শর্টেন্স করে ফেলবে, সংক্ষিপ্ত করে আনবে। ইফ সিমটমস করেসপন্ড, যদি সিমটম কভার করে, লক্ষণ অনুযায়ী যদি আমরা দিই, সেটা কোলোফাইলামেও রয়েছে আর পালসিডিলাতেও রয়েছে। তাহলে রিউমেটিক ডিসমেনুরিয়া তার কথা এখানে একটা লাইন বাদ পড়েছে, আফটার পেইনস ওর্স্ট ইন দি গ্রয়েন্স, মানে প্রসবের পর কুচকির স্থানে ব্যথা করে। আফটার পেইনস যে ওর্স ইন দি গ্রয়েন্স, কুচকির স্থানে ব্যথা করে, প্রসবের পরে যদি কুচকির স্থানে ব্যথা করে, সেক্ষেত্রে আমরা এই আমাদের এই সিমিসিফিকা রেমেডিটি দেখবো। এবং গর্ভাবস্থার শেষ মাসে যদি আমরা এটা লক্ষণ অনুযায়ী দিতে পারি, তাহলে তার যে লেবার পেইনটা সংক্ষিপ্ত হয়ে আসবে, কমিয়ে ফেলবে, যেটা কোলোফাইলাম পালসিডিলার সাথে আমরা পার্থক্য করব। আর এখানে রিউমেটিক ডিসমেনুরিয়াও রয়েছে, বাতজনিত রজকষ্ট। ডিসমেনুরিয়া মানে ঋতুস্রাবের কষ্ট, যেটা এটা কি কারণে, বাতের কারণে যদি ঋতু কষ্ট হয়, বাতজনিত ঋতু কষ্ট, রিউমেটিক ডিসমেনুরিয়া। আর এখানে আরেকটা বই থেকে আমি একটা শর্ট কি নোটে লিখে রেখেছিলাম, পেইনফুল মিনস্ট্রুয়েশন সিমিসিফিউগা, দি মোর প্রফিউজ দি মিনস্ট্রুয়েশন দি গ্রেটার দি সাফারিং, যত বেশি প্রবাহিত হয়
তার মাসিকটা প্রবাহ বেশি হলে তার সমস্যাও বেড়ে যায়। এটা এটা ফিমেল জেনিটালিয়াতে এই কথাটা কিন্তু স্যার এখানে বলতে পারতেন, কিন্তু উপরে বলাতে মনে হয় ফিমেল জেনিটালিয়াতে এই কথাটা রাখেননি। যদিও এটা আমাদের এলেন স্যারের নিজস্ব এভাবে সাজানো না। এলেন স্যারের যেটা আমাদের সেকেন্ড এডিশন যেটা আমরা পিডিএফ পাই, সেগুলোতে কিন্তু এভাবে সেটা চ্যাপ্টার ওয়াইজ না। সেটা স্যারের নিজের তার উনার মতো করে উনি একটার পর একটা লিখেছেন। এটা বিজন্য পাবলিকেশন থেকে পরে এটা চ্যাপ্টার ওয়াইজ করা হয়েছে। তো এটা আমরা সকলে মনে রাখবো যে এটার ব্যাপারে অনেকেই বলেছেন যে স্যার বইটা লিখেছেন স্যারের যে প্যাথোলজিক্যাল একটা ব্যাপার অনুযায়ী, মেডিকেল টার্ম অনুযায়ী, বা ওনার একটা যেভাবে মনে হচ্ছে যে মেডিসিনটাকে এইভাবে চিনতে হবে, এই লাইনের পরে এই লাইন, এই লাইনের পরে এইভাবে। তো অনেকেই সেই যেটাতে চ্যাপ্টার ওয়াইজ নাই সেটা স্টাডি করে, যারা এটা পরবর্তীতে আমরাও স্টাডি করব। আমরা যখন চ্যাপ্টার ওয়াইজ বুঝে ফেলবো তখন ওইভাবে স্টাডি করলে সেটা আরো বেশি চমৎকার হবে। তো আমরা আগে চ্যাপ্টার ওয়াইজটাই পড়ি। তো ফিমেল জেনিটালিয়াটা আমরা দেখলাম এখানে বাম পাশে তার ঋতুস্রাব অনিয়মিত দুর্বলতা আনে, এটা দুইটা রেমেডির সাথে পার্থক্য করতে বলা হয়েছে। এবং তার যে বাম স্তনের নিচে প্রচন্ড ব্যথা, এটা অস্ট্রেলোগোর সাথে। এবং তার যে তৃতীয় মাসে গর্ভপাত হয়, এটা সেবাডিলার সাথে। এবং তার যে প্রসব ব্যথা সাবাইনা হবে স্যার, জি সাবাইনা হবে স্যার, ওটা সাবাদিলা না স্যার। ও সেবাইনা, সরি সেবাইনা, কালকেও মনে হয় ভুল করছিলাম, কালকেও ভুল করছিলাম। তারপরে এটা যে তার যে গর্ভপাত হয়ে যায় তৃতীয় মাসে, সেটা সেবাইনার সাথে। আর তার যে প্রসব ব্যথাটা সংক্ষিপ্ত করে আনবে আমাদের থিমিসিফিউগা, সেটা কিন্তু কোলুফাইলাম ও পাসিলার সাথে পার্থক্য করতে বলা হয়েছে। তো আমরা আমাদের আনুষ্ঠান শফিক স্যারের কাছে চলে যাব এগুলোর ব্যাপারে একটু পার্থক্য করার জন্য, যে অনিয়মিত বা দুর্বলতা আনে ঋতুস্রাবটা, অনিয়মিত বা দুর্বলতার ব্যাপারে যে ইলিয়াম সেপা কোকুলাসের সাথে পার্থক্য সিমিসিফিউগা। স্যার শুনতে পাচ্ছেন স্যার? আনুষ্ঠান শফিক স্যার কি আমাদের সাথে রয়েছেন? স্যার ব্যস্ত হয়ে পড়লেন কিনা আবার? আচ্ছা, আমরা তাহলে পরবর্তী চ্যাপ্টারে চলে যাচ্ছি। স্যার এসে দুইটা একসাথে আলোচনা করে দিলে হবে। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, এখন মনিটরের দিকে তাকিয়ে জি থাকতে। স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি স্যার। স্যার স্যার আমি একটু একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। জি বলুন স্যার। স্যার এই যে এখানে যে আমরা ফিমেল জেনিটালিয়াটা পড়লাম, এখানে একটু স্যার পার্থক্য করার জন্য, যে এটা যে ঋতুস্রাব অনিয়মিত এবং দুর্বলতা আনে, এখানে সিমিসিভিগা ইলিয়াম সিপা কুকুলাস এর সাথে পার্থক্য করতে বলা হয়েছে। এরপর তার বাম স্তনের নিচে প্রসবের পরে যে তার প্রচন্ড ব্যথা হয়, এটার সাথে এটার আচ্ছা, একটু 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 আমি এখন দেখছি, আমি ব্যাপারগুলো একটু দেখছি। হ্যাঁ, দুর্বলতা আনে এখানে হচ্ছে দুইটা মেডিসিনের কথা বলা হয়েছিল। অনিয়মিত এবং দুর্বলতা আনে অ্যালুমিনা এবং কুকুলাসের কথা বলা হয়েছে, ঠিক আছে না? আচ্ছা, অ্যালুমিনার ব্যাপারটা আমি যদি বলি, অ্যালুমিনার সর্বপ্রথম আমরা মনে করব সেটা হচ্ছে এর পছন্দ অপছন্দের ব্যাপারগুলো থাকে। এ আলু অপছন্দ করে, ঠিক আছে? এই আলু খেলে আর রোগ বৃদ্ধি পায়, ঠিক আছে? এইটা মনে করবেন। আর ফিমেল জেনিটালিয়াতে এর গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো এর ঋতুস্রাবটা হচ্ছে মানে প্রচুর পরিমাণে হবে। কেমন হবে? জরায়ু থেকে মানে গড়িয়ে নামতে নামতে দেখা যাচ্ছে একেবারে পায়ের গোড়ালি পর্যন্ত নেমে যাবে, ঠিক আছে? এটা আপনি এক্সেপশনাল একটা জায়গা, এটা মনে রাখবেন। এই শুধুমাত্র এই জায়গাটা দেখে যে আলু অপছন্দ করে, অর্থাৎ আলু খেলে তার সমস্যা হয়, ঠিক আছে? সেই ক্ষেত্রে যদি আপনি এই জায়গায় যদি পান, শ্বেতপদরটা যদি আপনার গোড়ালি পর্যন্ত যদি নেমে যদি যায়, তাহলে দেখা যাচ্ছে কি হয়, এই পেশেন্টদের ক্ষেত্রে আপনি অ্যালুমিনিয়াম দিয়েই এই পেশেন্টটা কাভার করতে পারবেন, ঠিক আছে? এবং সেটা প্রচুর হাজাকার হয়, সেটা তো বলে দিয়েছি, ঠিক আছে? এবং সেটা এই ঋতুস্রাবটা হচ্ছে এই সাদা স্রাবটা হচ্ছে এর হচ্ছে দিনের বেলাতে বৃদ্ধি পায়, কিন্তু এটা শীতল জলে যখন স্নান যখন করে, ঠান্ডা পানিতে গোসল করলে দেখা যাচ্ছে এটা কমে, ঠিক আছে? এই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আর এই সময় সে এখন ব্যাপারটা দেখেন,
এর ঋতুটা হচ্ছে যখন ঋতুস্রাব যখন হবে সেটা হচ্ছে অল্প হবে, অল্প হবে সেটা, মানে রংটাও দেখা যাচ্ছে একদম আপনার ইয়ে হবে না, লালচে হবে না, অনেকটা বিবর্ণ হবে আর কি। আর ঋতুর পর এটা হলো ঋতুর পরে, এই ঋতু যখন হয় অর্থাৎ ঋতুস্রাবের পরে দৈহিক এবং মানসিক ভাবে সে অবসন্ন হয়ে পড়ে। ঠিক আছে, তাহলে এই অবসন্নতা কেমন অবসন্নতা আবার হবে, এমনকি কথাও বলতে পারে না। ঠিক আছে, এমনকি কথাও বলতে পারেন। তাহলে আমরা এখানে দেখবো এর অবসন্নতার আগে দেখবো কি এর প্রোসিউস হচ্ছে শ্বেতপদর থাকবে। মানে ও পেশেন্ট এসে বলবে যে আমার সাদা স্রাবটা এইরকম পরিমাণ, এই পর্যায়ে বলে। মানে একবার জরায়ু থেকে দেখা যাচ্ছে যে কোথায় পায়ের গোড়ালি পর্যন্ত নেমে যাবে। একটা ব্যাপার থাকবে, সে হচ্ছে আলু অপছন্দ করবে। আর এর রোগ আক্রমণ হয় দেখা যাচ্ছে কোথায়, সাধারণত পেটের বাম দিকে বেশি হয়। এরা হচ্ছে দিনের বেলাতে, এর হচ্ছে শ্বেতপদর বা মেনস্ট্রুয়েশন গঠিত ব্যাপারগুলো দিনের বেলাতে বেশি হয়, কিন্তু শীতল জলে স্নান করলে সেটা হচ্ছে কমে। ঠিক আছে, তাহলে এই কয়েকটা দেখে আমি হচ্ছে একটি সেরিসি মশার সাথে এটা সহসায় পার্থক্য করে নিতে পারি। ঠিক আছে, আর তার পরবর্তীতে আমরা যদি যাই কোকুলাস ইন্ডিকাতে, কোকুলাস ইন্ডিকার ব্যাপারটা আমরা জানি, যেটা চলন্ত যদি জানে, যদি এরা উঠে তাহলে কি হয়, সেখানে তার বমি বমি ভাব হয় বা বমি হয়। ঠিক আছে, এবং সেই সাথে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কোকুলাসের আগে যখন এসেছিল তখন বলেছিলাম অনিদ্রা বা রোগী সেবা হেতু যদি তার রোগ হয়, কোন রোগী, একদম নিকটতম রোগী, স্বামী স্ত্রী সন্তান, এদেরকে দেখা যাচ্ছে যে রাত্রি থেকে যদি তার যদি সমস্যা যদি হয় অর্থাৎ রোগ যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কোকুলাসের কথা মনে, পেশেন্টের চুল, মাথার চুল পাতলা হয়, বিশেষ করে রমণীদের মাথার চুল পাতলা হয়। ঠিক আছে, আর যদি এরকম ব্যাপারগুলো থাকে, আমরা সেক্ষেত্রে দেখব কি এর মানসিক লক্ষণগুলোতে যে আমরা যেটা পাবো, যেটা বলা হচ্ছিল ঋতুকালীন হচ্ছে এদের হচ্ছে অতি দুর্বলতা থাকে, এরাও হচ্ছে উঠে দাঁড়াতে পারে না, কথাও বলতে পারে না, এরকম পরিবেশ পরিস্থিতি হয়। ঠিক আছে, তো এই দুর্বলতার সাথে আমরা উপরের ব্যাপারগুলোর দিকে আমরা লক্ষ্য রাখবো কি এই পেশেন্টটার বমি বমি ভাব থাকবে। পূর্বের হিস্ট্রি যদি বলা যদি হয় যে আপনার কখন কি সমস্যা হয়, ও রুগী বলবে স্যার আমি গাড়িতে উঠতে পারি না স্যার, গাড়িতে উঠলে মাথা গাও ঘুরে বমি বমি ভাব হয়, বমি হয়। ঠিক আছে, তবে এর রোগের পিছনে অধিকাংশ রোগের পিছনে দেখা যাচ্ছে যে খুব অনিদ্রার একটা ব্যাপারগুলো থাকে। এইটা একটা ব্যাপার মনে রাখবেন। এবং সেই সাথে যদি আগের ব্যাপারগুলো থাকে, মাথার চুলটা হচ্ছে পাতলা যদি থাকে কোনো রমণীদের, এই একটা ব্যাপার থাকবে। এদের আবার গর্ভ অবস্থায় দেখা যাচ্ছে বমি বমি ভাবও থাকে। যাই হোক, এগুলি অনেক ক্ষেত্রে দেখা যায় নাও মিলতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পাবেন। তবে এরা হচ্ছে খুব অভিমানী হয়, কোকুলাসের রমণীরা হচ্ছে খুব অভিমানী হয়। ঠিক আছে, এই ব্যাপারটা মাথায় রাখবেন। তাহলে দেখুন আমরা এখানে সহসায় দেখা যাচ্ছে কোকুলাস এবং এটা আমরা এখানে পার্থক্য করে নিতে পারছি। ঠিক আছে, তার পরবর্তীতে আমাদের হচ্ছে আর একটা কি জানি মেডিসিনের কথা আসছিল, ইউএসটি না স্যার? এখানে কি কি বলা হয়েছিল, বাম স্তনের নিচে হচ্ছে ব্যথা, বাম স্তনের নিচে নিচে ব্যথা। দেখুন দেখুন এখানে আহ, এটা বলা হয় অস্টিলেগো। হ্যাঁ, মেডিসিনটা হচ্ছে অস্টিলেগো। এটা জরায়ু দোষবশত দেখা যাচ্ছে ঋতুস্রাব অনেক সময় বন্ধ হয়ে যায়। তখন হয় ঋতুস্রাবটা যখন বন্ধ হয়ে যাবে তখন এর বাম স্তনে হচ্ছে ব্যথা হবে। ঠিক আছে, ঋতুস্রাব বন্ধ হয়ে যায় দেখা যাচ্ছে বাম স্তনে যদি ব্যথা যদি হয়, তাহলে এই ক্ষেত্রে অস্ট্রেলিয়াগো খুব গুরুত্বপূর্ণ একটা রেমেডি, তবে ছোট একটা মেডিসিন। হ্যাঁ, এইটা হলো ব্যাপার। তবে অস্ট্রেলিয়াগো কখনোই গর্ভবতী মহিলাদেরকে প্রয়োগ করবেন না, কখনোই না, তাহলে গর্ভপাত হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা আপনাদেরকে একটা নোট দিয়ে দিলাম, যে অস্ট্রেলিয়াগো কখনোই গর্ভবতী মহিলাদেরকে প্রয়োগ করবেন না। এটা কখন হয়, জরায়ুর যখন দেখা যাচ্ছে ঋতুস্রাবটা বন্ধ হয়ে গেলে সেই সময় হচ্ছে বাম স্তনে ব্যথা হতে পারে, এরকম সময় অস্ট্রেলিয়াগো ব্যবহার করা হয়। এই মেডিসিনটা ছিল। আর কি ছিল স্যার, কোথায় কি ছিল স্যার?
আর স্যার যে যে ব্যথা প্রসব ব্যথাটা কমিয়ে আনে প্রসব যে আচ্ছা, তার আগে আমাদের আরেকটা মেডিসিন থেকে গেছে, সেটা হচ্ছে এখানে বলা হয়েছিল তৃতীয় মাসে গর্ভপাত। জি স্যার, জি স্যার। তৃতীয় মাসে গর্ভপাত সিমিসি ফুগার কথা এখানে বলা হয়েছে, এবং সেই সাথে বলা হয়েছে কার কথা বলা হয়েছে, আমাদের স্যাবাইনার কথা বলা হয়েছে, তাই না? গতকালকে আমরা স্যাবাইনার সম্পর্কে মনে হয় একটু বলেছিলাম, ঠিক আছে? স্যাবাইনার সম্পর্কে বলছিলাম না আমরা? জি স্যার। এরাও কিন্তু বদমেজাজি লোক, সহসায় রেগে ওঠে এবং গান বাজনা একেবারে ভালো লাগে না, তাতে মাথা যন্ত্রণা এদের বেড়ে যায়, ঠিক আছে? এই যে কালকে বলেছিলাম মানসিক সিমটম গুলো বলেছিলাম, মনে আছে? সামান্য নড়াচড়াই এদের হচ্ছে জরায়ু থেকে রক্তস্রাব হয়, ঠিক আছে? এবং অবশ্য তৎসহ উত্তম রূপে কোমরে ব্যথা থাকে, এবং সেই সাথে কি থাকে, এই সামান্য নড়াচড়া দিয়ে থাকে, সেই সাথে হচ্ছে উত্তম রূপে হচ্ছে কোমরে ব্যথা থাকে, ঠিক আছে? এইটা মাথায় রাখবেন। আর তৃতীয় মাসে গর্ভপাতের আহ, যদি আমরা দেখি কি হচ্ছে গর্ভপাতের সমান কোমরে ব্যথা আছে, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের স্যাবাইনা পরম বন্ধু, স্যাবাইনার রক্তস্রাবটা কেমন হয়, উজ্জ্বল লাল বর্ণ হয় বলেছিলাম, মনে আছে মনে হয় আপনাদের? এটা মাথায় রাখবেন। এবং দেখুন এখানে আরেকটু কথা যদি আমি শেয়ার করি, একটু মনে রাখেন, তাহলে আরো কাজে দেবে। তৃতীয় মাসের গর্ভপাতের উপক্রম হলে কোমরে যদি ব্যথা থাকে, তাহলে এখানে স্যাবাইনা এবং স্যাবাইনাই গুরুত্বপূর্ণ মেডিসিন, ঠিক আছে? আর প্রথম বা দ্বিতীয় মাসে যদি গর্ভপাত যদি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ভাইবার নাম অপিয়া একটা মেডিসিন আছে, এইটা গুরুত্বপূর্ণ মেডিসিন, ঠিক আছে? আবার দ্বিতীয় মাসে শুধুমাত্র গর্ভস্রাব হয়ে যায়, এরকম কিন্তু কেলিকার্বের কথা আমরা মনে করতে পারি। তৃতীয় মাসে গর্ভস্রাবের জন্য আমরা বেলোডোনা ব্যবহার করতে পারি, তবে এখানে কন্ডিশন থেকে বেলোডোনার হচ্ছে খুব স্পর্শকাতরতা থাকবে, এইটা ব্যাপার। পঞ্চম বা সপ্তম মাসে যাদের হচ্ছে গর্ভপাত হয়ে যায়, পঞ্চম মাস দেখা যাচ্ছে যে বাচ্চা পেটে এসেছে, ঠিক আছে, গর্ভপাত হয়েছে, বলবে আপনার কাছে রুগী বলবে 5 মাস বা 6 মাস বা 7 মাসের সময় হচ্ছে আমার গতবারে অ্যাবর্শন হয়ে গেছে এর আগের বেবিটা, তাহলে সেই ক্ষেত্রে আপনি সিপিআর কথাটা মনে রাখতে পারেন। তবে হ্যাঁ, আমরা যেগুলি কনস্টিটিউশনাল যেগুলি সিমটম আছে, সিমটম গুলো একটু দেখে নিব, সিপিআর পেশেন্ট গুলো কেমন হয়, ক্যালিকার্বে পেশেন্ট কেমন হয়, এগুলি দেখা আমরা মিলিয়ে নিব, ঠিক আছে? তাইলে আমরা এখানে স্যাবাইনা সম্পর্কে দেখলাম, তাই না? তার পরবর্তীতে আমাদের কোথায় আর পরবর্তীতে কোথায় স্যার? আমাদের এই যে স্যার সন্তান প্রসবের ব্যথার সংক্ষিপ্ত হয়ে আসে কোলোফাইলাম আর পালসেটিলা। আচ্ছা, এখানে দেখুন, এখানে গুরুত্বপূর্ণ এইটা একটা কথা, যে এখানে কোলোফাইলামের কথা বলা হয়েছে, এবং বলা হয়েছে কার কথা বলা হয়েছে, পালসেটিলার কথা। আমরা পালসেটিলা সম্পর্কে মোটামুটি পড়েছি, তাই না? এর আগে পড়েছি না? আমরা অনেকেই দেখা যাচ্ছে এটা চিনি, ঠিক আছে? এখন দেখুন, আমরা যদি কোলোফাইলামটাকে মনে করি, তাহলে কোলোফাইলামটা দেখেন কেমন হবে। এই কোলোফাইলামের পেশেন্টের হচ্ছে দেহটা মনে হবে যে বাহির থেকে কাঁপছে, সরি, পেশেন্টটা মনে করবে তার দেহটা কাঁপছে, কিন্তু প্রকৃতপক্ষে বাইরে থেকে সেটা দেখা যায় না। তাহলে মানসিক সিমটমটা আমরা এখানে কিন্তু পাবো। গর্ভবতী হোক, সে বলবে যে মানে আমার শরীরটা কাঁপছে, কিন্তু বাহির থেকে আমরা সেটা পাবো না, ঠিক আছে? এরও হচ্ছে কৃত্রিম হচ্ছে প্রসব বেদনা আছে, প্রসব বেদনা আছে, কার? কোলোফাইলামের আছে, আপনার হচ্ছে সিমিসি ফুগারও আছে, ঠিক আছে? এইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা আমরা দেখব। আরো কিছু গুরুত্বপূর্ণ এখানে ব্যাপারটা হচ্ছে, আহ, দেখুন, দেখা যাচ্ছে যে কারো আহ, মনে হচ্ছে যে প্রসব বেদনা চলে আসছে, এসে তারপর হঠাৎ করে তার ব্যথা আবার নাই। সেক্ষেত্রে যদি আমরা কোলোফাইলামের উপরের যে লক্ষণটা, গুরুত্বপূর্ণ যে লক্ষণ যেটা বললাম, দেহটা কাঁপছে কিন্তু বাহির থেকে দেখা যায় না, এই একটা লক্ষণের সাথে মিলিয়ে যদি আপনি দেখেন যে তার ব্যথা চলে গেছে, এরকম ক্ষেত্রে যদি আপনি শেষের দিকে
আবার অনেক সময় এই এই একটাই মানসিক লক্ষণ দেখে শুধুমাত্র ক্লোফাইলাম আমি ব্যবহার করি 6 মাসের পরবর্তীতে গর্ভবতীকে আমি শুধুমাত্র ক্লোফাইলাম ব্যবহার যদি করতে হয় কখনো তখন এটা করি। তো ক্লোফাইলাম খুব কম ব্যবহার করা হয়, সাধারণত দেখা যাচ্ছে যে পালসেটিলাটাই বেশি ব্যবহার করা হয়। কেন ব্যবহার বেশি করা হয়? পালসেটিলার ব্যাপারটা গুলো এরকম থাকে। পালসেটিলা সম্পর্কে আমি যেটা বলি সেটা একটু মাথায় রাখুন। পালসেটিলাতে আমি নরেন্দ্রনাথে পড়েছিলাম, যদি কোনো বাচ্চা যদি ব্রিজ প্রেজেন্টেশন যদি হয়, উল্টো যদি থাকে, তাহলে তাকে হচ্ছে ভার্টেক্স প্রেজেন্টেশনে অর্থাৎ স্বাভাবিক অবস্থানে নিয়ে আসার জন্য পালসেটিলা খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। এই কারণে দেখা যাচ্ছে যে নর্মাল ডেলিভারির জন্য চেম্বারে অনেক মহিলা আসে, বলে যে বাবা আমার তো মেয়ের পেটে বাচ্চা বা আমার পেটে বাচ্চা বা আমার বৌমার পেটে বাচ্চা, তাকে নর্মাল ডেলিভারির জন্য ওষুধ দেন। এনাদের লক্ষণগুলো মিলিয়ে এনাদের সিমটম ওয়াইজ দেখা যাচ্ছে যে মেডিসিনের পাশাপাশি মাঝখানে ফাইটম দিয়ে শেষের দিকে এই পালসিটিলা আমি দিয়ে থাকি। তাহলে সেইটা দেখা যাচ্ছে যে যখন ওর প্রস্রাবের আগে আবার আলট্রা করে দেখা যায় বাচ্চাটা কোন পজিশনে চলে আসছে, ভার্টেক্স পজিশনে চলে আসছে। ঠিক আছে, এইটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো সেরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পালসেটিলা বেশি প্রয়োগ করা হয়ে থাকে। তবে এই যে 6 মাস পরবর্তী থেকে শেষ পর্যন্ত লক্ষণ সদৃশ আরো অনেক মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে। কখনো চায়না ব্যবহার করা হয়, কখনো আর্নিকা ব্যবহার করা হয়, কখনো এই যে সিমিথ্রিক সুগা ব্যবহার করা হয়। তবে লক্ষণগুলো একটু মিলিয়ে নিয়ে এটা হচ্ছে প্রয়োগ করা হয়। তো সেই ক্ষেত্রে এটা এখানে বলা হচ্ছিল স্থিতিকাল কম হয়। স্থিতিকাল কি হয়? কম হয়। মানে তাড়াতাড়ি হচ্ছে এই বাচ্চা হচ্ছে প্রসব করাটা সহজ হয়ে যায় আর কি, তাড়াতাড়ি প্রসব হয়ে যায়। এই ছিল আমাদের পালসেটিলা কলোফাইলাম। আমরা পালসেটিলার ব্যাপারগুলো আমরা জানি, এটা হলো পরিবর্তনশীলতাই হচ্ছে প্রথম কথা। ব্যথাটা পালসেটিলার ব্যথাটা এরকম হবে, ব্যথা এই আছে এই নাই, এই আছে এই নাই, ঠিক আছে। এবং পালসেটিলার পেশেন্ট হচ্ছে খুব স্পন্দনশীল হবে, খুব নরম সরম মানুষ হবে, ঠিক আছে। অল্পতেই সে ব্যথা সহ্য করতে পারবে না, সে কেঁদে ফেলবে, ঠিক আছে। এরকম ব্যাপারগুলো আমরা লক্ষ্য করব। লক্ষ্য করে পালসেটিলা। আর যদি মনে হয় যে দেহটা কাঁপছে, মানে রুগী মনে করছে দেহটা কাঁপতেছে কিন্তু বাড়িতে মনে হচ্ছে না কোনো সমস্যা নাই, তাহলে এরকম সিমটমে যদি হয় যে ব্যথা যাচ্ছে আসতেছে, এরকম ক্ষেত্রে আমরা হচ্ছে ক্লোফাইলাম ব্যবহার করতে পারি, ঠিক আছে। স্যার পোটেন্সিটা কেমন হবে স্যার পালসেটিলা বা এই ক্লোফাইলামের? এরকম ক্ষেত্রে আমি 200 ব্যবহার করে থাকি, স্যার ডোজ ঠিক আছে। কেমন দিবেন স্যার? এর ডোজের ব্যাপারটা হচ্ছে এরকম ক্ষেত্রে দেখা যায় প্রসব বেদনা উঠে গেছে, তখন তো এক ডোজ দিয়ে আপনি বসে থাকছেন, এরকম হয় না, ঠিক আছে। এরকম ক্ষেত্রে একটু আর্লি ডোজ দিতে হয়, ঠিক আছে। আমি আধা ঘন্টা, কখনো 20 মিনিট, 10 মিনিট পরেও আমি খাওয়াইছি, এরকম মনে আছে, থ্যাংক ঠিক ইউ আছে। স্যার। এরকম ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ কিছু মেডিসিন গুলো আছে, সময়ের পরিবর্তনে সবকিছু আস্তে আস্তে আপনারা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, আমি যে 200 শক্তি বলেছি, আপনারা যে 200 শক্তি দিবেন এমনটি না। আরো লো পটেন্সি দিতে পারেন কেউ, বা আরো হাই পটেন্সি দিতে পারে। আমি আমারটা বলেছি, ঠিক আছে স্যার। জি স্যার, ধন্যবাদ স্যার। তাহলে আমরা একটু সবাই ধৈর্য ধরে আমরা এই মেডিসিন একটু শেষ করে দেই। আমরা 10:30টার ভিতরে শেষ করে দেব। প্রতিদিন একটা রেমেডি শেষ করতে পারলে আমরা দ্রুত এগিয়ে যাব। আর কিছুদিন পর বড় রেমেডিগুলো শেষ হয়ে গেলে আমাদের বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা নেক এন্ড ব্যাকে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী চ্যাপ্টার। নেক এন্ড ব্যাক মানে নেক মানে গলা, ব্যাক মানে পিঠ। তো রিউমেটিক পেইনস ইন মাসলস অফ নেক এন্ড ব্যাক। তো এই যে গলা এবং পিঠের এই মাসলগুলো, পেশিগুলোতে রিউমেটিক একটা পেইন। রিউমেটিক মানে কি? রিউমেটিজম মানে বাত। যে ঘাড় এবং পিঠের পেশিতে বাত ব্যথা এবং ফিল, সে অনুভব করে স্টিফ, লেম, কন্ট্রাক্টেড। এবং আক্রান্ত অঙ্গে সে কি অনুভব করে? আড়ষ্টতা। স্টিফ মানে নাড়াচাড়া করতে পারে না, আড়ষ্ট হয়ে যায়। এবং লেম, লেম মানে খুরা, মানে অবশ। লেম এক্সকিউজ আরেকদিন বলেছিলাম যে লেম মানে খুরা, যেটা নড়াচড়া করা অচল, অবশ হয়ে যায়, আড়ষ্ট, অবশ। এবং কন্ট্রাক্টেড মানে সংকুচিত হয়ে আসে। তার অনুভূতিটা এরকম যে তার আক্রান্ত অঙ্গটা আড়ষ্ট হয়ে গেছে, নাড়াচাড়া করতে পারে না, অবশ হয়ে গেছে এবং সংকুচিত হয়ে গেছে, এরকম একটা অনুভূতি তার। স্পাইন সেন্সিটিভ ফ্রম
ইউজিং আর্ম ইন সুইং, টাইপরাইটিং, পিয়ানো প্লেইং। তো এটা কোথা থেকে হয়েছে? তার যে এই যে স্পাইন সেন্সিটিভ বা মেরুদণ্ডটা স্পর্শকাতর, ফ্রম কোথা থেকে? ইউজিং আর্ম, তার বাহুটাকে ব্যবহার করেছে কি কাজে? ইন সুইং, সেলাইয়ের কাজে, টাইপরাইটিং এর কাজে, পিয়ানো বাজানোর কাজে। এগুলোর কারণে তার কোথায় ব্যথা হয়েছে? মেরুদণ্ডটা সেন্সিটিভ হয়ে গেছে। তার মেরুদণ্ডের যে স্পর্শকাতরতা, এটা হচ্ছে এই সেলাই করা, কম্পিউটারে টাইপ করা এবং পিয়ানো বাজানো, এগুলো থেকে মেরুদণ্ডটা স্পর্শকাতর হলে ব্যবহার্য। এটা এগারিকাস এবং যে এটা এটা একটা আনকমন রেমেডি স্যার, বলতে পারছি না এটা, রেনবি। তো আর রিউমেটিজম এফেক্টিং দি বেলিস অফ দি মাসলস। তো রাতে তার পেন্স, স্টিচিং, ক্র্যাম্পিং। রিউমেটিজম এফেক্টিং দি বেলিস অফ দি মাসলস, পেন্স, স্টিচিং, ক্র্যাম্পিং। তো পেশিগুলোর ভেতর দিকে আক্রান্ত হয় রাতে। এখানে রাতের কথা তো রাতের কথা কি ভুলে রাখলাম কিনা, পেশিগুলোর ভেতর দিকে আক্রান্ত হয়। রিউমেটিজম হয় কোথায়? এফেক্টিং দি বেলিস অফ দি মাসল। হ্যাঁ স্যার, ওটা 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 রাতে হবে না, ওটা বাতের ব্যথাগুলো স্যার। হ্যাঁ হ্যাঁ ব্যথা বাতের বাতের হচ্ছে পেশিগুলো ভেতর দিকে আক্রান্ত। বাতে বাতে তার পেশিগুলোর ভেতর দিকটা আক্রান্ত হয়। বেলিস অফ দি মাসল মানে মাসলের ভেতর দিকটা আক্রান্ত হয় এবং পেইনটা থাকে কিরকম? স্টিচিং এবং ক্র্যাম্পিং। যে বাতের কারণে কি হয়? তার পেশিগুলোর ভিতরের দিকে আক্রান্ত হয়। পেশিগুলোর ভেতরের দিকটা আক্রান্ত হয় এবং ব্যথাটা কেমন থাকে? পেইনস, সেটা স্টিচিং এবং ক্র্যাম্পিং, খিল ধরা এবং সুই ফুটার মতো একটা ব্যথা। পেশির ভিতরটাতে আক্রান্ত হয় বাতের ব্যথাটা, এবং ব্যথাটা এরকম থাকে, সুই ফুটানো, খিল ধরা। তো আমরা এখানে স্যার যে মেরুদণ্ডটা স্পর্শকাতর, এটা যে এগারিকাস এবং রেনবির সাথে একটু পার্থক্য মোটামুটি করতে পারেন স্যার। জি স্যার, দেখুন এখানে ব্যাপারটা হচ্ছে এগারিকাসের রোগ আক্রমণটা আমরা শুধুমাত্র দেখব, তাহলে এখানে সমস্যাটা মিটে যাবে। ঠিক আছে, এগারিকাসের হচ্ছে রোগ আক্রমণ হয় আড়াআড়ি ভাবে। গতদিনে বলেছিলাম কোন দিক থেকে কোন দিকে আক্রমণ হয়, কেউ কি বলতে পারবেন? স্যার ডান কাঁধ থেকে বাম পায়ের দিকে স্যার। হ্যাঁ, ডান হাত যদি হয় তাহলে বাম পায়ে হচ্ছে আক্রান্ত হয়। ঠিক আছে, এরকম লক্ষণ দেখেন সিমিসি ফৌগাতে নাই, তাহলে এখানে আড়াআড়ি হচ্ছে রোগ লক্ষণ প্রকাশ। আমরা যদি পাই তাহলে দেখা যাচ্ছে যে আমরা এগারিকাসকে প্রয়োগ করব। ঠিক আছে, এবং সেই সাথে যদি কাতরতা থাকে, এখানে শির দ্বারা ব্যথার কথা বলা হচ্ছিল এবং সেটা কি স্পর্শ অসহ্যের কথা বলা হয়েছিল। ঠিক আছে, এছাড়া হচ্ছে এই যে এগারিকাসের রুগীদের হচ্ছে চোখের পাতা নাচতে থাকে বলেছিলাম, কিন্তু যখন ঘুমিয়ে পড়ে তখন চোখের পাতাটা হচ্ছে নাচাটা বন্ধ হয়ে যায়। গতদিনে খুব গুরুত্বপূর্ণ ভাবে এটা বলেছিলাম, আপনারা মনে আছে কিনা সেটা জানি না। তবে স্যার আপনি যে বলতে পেরেছেন যে ডান হাত যদি থেকে আবার হচ্ছে বাম পা, আড়াআড়ি ভাবে এরকম ভাবে শুধুমাত্র ডান হাত হবে আবার যে বাম পা হবে এমনটি না। আবার কখনো যাতে বাম হাত হয়েছে তখন সেই ক্ষেত্রে ডান পা হবে। এরকম আড়াআড়ি ভাবে রোগ আক্রমণ যদি হয় তাহলে দেখা যাচ্ছে এগারিকাসটা, এবং সেই সাথে কোথায় শির দ্বারা ব্যথা থাকে এবং স্পর্শকাতরতা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এগারিকাসের কথাটা মনে রাখবো। ঠিক আছে, আর একটা মেডিসিনে যে কথা বলা হয়েছে এটা হলো রেনাল কিউলাস। হ্যাঁ, রেনাল কিউলাস মেডিসিন সম্পর্কে আমরা কখনো এটা আপনাদের কাছে হয়তো একটু আনকমন মেডিসিন। রেনাল কিউলাস মেডিসিনটা খুব কম ব্যবহার করে, অনেক ডাক্তার বাবুগুলো খুব কম ব্যবহার করে থাকে, তবে আমি কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো একটু আমি করছি, একটু আপনাদেরকে একটু বলার চেষ্টা করছি, একটু দেখুন। রেনাল কিউলাস মেডিসিনটা দেখেন, এর এর ব্যথাটা হচ্ছে থাকে কোথায়? বুকে ব্যথা থাকে। ঠিক আছে, বুকে ব্যথার জন্য হচ্ছে রেনাল কিউলাস মেডিসিনটা খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন, এটা মনে রাখবেন। ঠিক আছে, রেনাল কিউলাসের সেই ক্ষেত্রে কোথায় থাকবে? স্পর্শকাতরতা থাকে।
অনেক সময় দেখা যাচ্ছে বুকের মানে রুগীর হচ্ছে বুকের বাত থাকে, হ্যাঁ, বুকে হচ্ছে ব্যথা থাকে। এই মানে দেখা কেমন এটা আমি ব্যাপারটা হচ্ছে এরকম উম, 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 আপনার হচ্ছে এই রেনাল কিউলাস পেশেন্টের হচ্ছে অ্যালকোহল হচ্ছে গ্রহণের একটা হচ্ছে অভ্যাস থাকে। এই অ্যালকোহল গ্রহণজনিত কারণে যদি তার যদি বুকে যদি ব্যথা যদি হয়, কখনো প্রকাশ যদি পায়, সেক্ষেত্রে হচ্ছে এই রেনাল কিউলাসের কথা আপনি মনে করতে পারেন। আমি রেনাল কিউলাসের জন্য একটা রুগীকে হচ্ছে বুকের ব্যথা অনেক মেডিসিন দিয়েই কখনো দেখা যাচ্ছে যে কাভার করতে পারেনি, ঠিক আছে। তো সেরকম ক্ষেত্রে এই রুগীর সব হিস্ট্রি নিয়ে শুধুমাত্র একটা ব্যাপারটায় আমি জানতে পেরেছি, রুগী হচ্ছে তার হিস্ট্রি বলেছিল যে আমার স্বামী হচ্ছে আগে প্রচুর পরিমাণ হচ্ছে মদ খাইতো, মদ পান করতো, ঠিক আছে। তো এটার উপর ডিপেন্ড করে আমি হচ্ছে তখন এই রেনাল কিউলাস প্রেসক্রাইব করি এবং তাকে দিই। আলহামদুলিল্লাহ আমি খুব দ্রুতই তার ফলাফল পেয়েছিলাম, ঠিক আছে। এর আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে, অনেক সময় ঠান্ডা লেগেও দেখা যাচ্ছে যে প্লুরিসি যেটা হয় বা নিউমোনিয়ার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এটা দরকার হতে পারে। তবে এরকম ক্ষেত্রে আমি কখনো ব্যবহার করি নাই, ঠিক আছে। প্লুরিসির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম যদি হয় সেই ক্ষেত্রে দেখা যায় ব্রায়োনিয়ার লক্ষণগুলো আসে, অ্যান্টিমটাডের লক্ষণ আসে, কখনো ড্রসেরার লক্ষণগুলো আসে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি ব্যবহার করে থাকি, ঠিক আছে। তাহলে এখানে ব্যাপারটা হলো দেখুন, তাহলে বুকে ব্যথাটা, ঠিক আছে, বুকে যদি ব্যথা যদি থাকে এবং এই বুকের ব্যথাটা কোনো রকম ভাবে সারছে না, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আহ, আপনি হচ্ছে রেনাল কিউলাসের কথা বলতে পারেন, ঠিক আছে। রেনাল কিউলাস বালবো সাসেটা মেডিসিনটা, ঠিক আছে। তো এটা গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। মানে এখানে আহ, পড়েছিলাম এরকম বক্ষপিঞ্জরের ব্যথা, বক্ষপিঞ্জরের ব্যথায় রেনাল কিউলাস খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। সেই ক্ষেত্রে স্পর্শকাতরতা এরকম থাকতে পারে। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার, সামনের দিকে এগিয়ে যান স্যার। ধন্যবাদ স্যার। তাহলে আমরা এক্সট্রিমিটিসটা পড়ছি। এক্সেসিভ মাস্কুলার সোরনেস। তো আফটার ড্যান্সিং, স্কেটিং or other violent muscular exertion, তো এটা বলছে যে তার পেশিগুলিতে অত্যাধিক টাটানি ব্যথা হলে প্রযোজ্য কিসের কারণে? এটা আফটার ড্যান্সিং, নাচের পরে, স্কেটিং করার পরে, যে স্কেটিং করে যে আপনার রোলার স্কেট যেটা চাকাওয়ালা জুতা, আদার ভায়োলেন্ট মাস্কুলার এক্সারশন বা অন্য কোনো অত্যাধিক পেশি চালনার কাজ, বেশি বেশি চালনা করতে হয়, যেমন ব্যাডমিন্টন খেললে বা ক্রিকেট খেললে, এগুলোর পরে যদি তার কি হয়, পেশিগুলাতে এক্সেসিভ মাস্কুলার সোরনেস, টাটানি ব্যথা, পেশিগুলোর মধ্যে যদি টাটানি ব্যথা হয় পেশিগুলো অত্যাধিক চালনার কারণে, সেক্ষেত্রে আমরা এটা দেখবো আমাদের সিমিসিমিকারি টিউমার। এটা আমরা আগেও দেখেছি যে টাইপরাইটিং, সুইং মেশিনের কাজ করে যারা গাড়ে পিঠে ব্যথা হয়, তো এখানেও সেটাই বলা হচ্ছে পেশিগুলোতে অত্যাধিক টাটানি ব্যথা কিসের জন্য? অত্যাধিক পেশি চালনার কারণে। নাচের পরে, স্কেটিং করার বা অন্য কোনো রকম অত্যাধিক পেশি চালনার কথা বলা হচ্ছে পেশিগুলোতে অত্যাধিক টাটানি ব্যথা হলে। তো নার্ভাস সিস্টেমে চলে যাচ্ছি আমরা। এখানে যেহেতু কোনো পার্থক্য করতে বলা হয়নি, নার্ভাস সিস্টেমটা কেমন হবে? স্পাজম, আক্ষেপ। আক্ষেপ মানে খিঁচুনি হবে। যে স্পাজমস হিস্টেরিক্যাল অর ইপিলেপটিক। হিস্টেরিয়া বা ইপিলেপটিক রিফ্লেক্স ফ্রম ইউটেরাইন ডিজিজ, জরায়ু পীড়া হতে উদ্ভূত। এটা জরায়ু পীড়া হতে এটার সৃষ্টি হবে। কোর্স ডিউরিং মিনসেস, এবং মাসিকের সময় এটা বাড়ে, এই যে খিঁচুনিটা। এবং কুরিয়ার কথা বলা হচ্ছে, কুরিয়াটা লেফট সাইড, বাঁ দিকের কুরিয়া, লেফট সাইডের কুরিয়া হলে এটা প্রযোজ্য। আর এখানে আমরা সালাউদ্দিন স্যার, ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিনের সঙ্গে স্যার পড়ার কোনো মিল মানে ইয়ে পাচ্ছে না, স্ক্রিনে দেখা যাচ্ছে না স্যার। সরি সরি, আমি তো এই মানে এই আপনার এই কম্পিউটার থেকে দেখে পড়ছি, এদিকে যে আমি এটা উপরের দিকে নিচ্ছি না। সরি, আমি আসলে এদিকে খেয়াল করি নাই। তাহলে আমরা স্যার ক্ষমা করবেন স্যার, জি ডিস্টার্ব জি করলাম স্যার। সরি, না না, আমি ভালো হয়েছে, ধন্যবাদ। তাহলে আমরা এখানে নার্ভাস সিস্টেমটা সম্পর্কে স্যারের কাছ থেকে একটু শুনতে যাচ্ছি, যে এগুলোর একটু রোগগুলোর ব্যাপারে দু এক কথা বলে তারপর আমরা রিলেশনশিপে চলে যাব। স্যার। জি স্যার, দেখুন মানে এই মেডিসিন গুলোতে দেখা যাচ্ছে যে এই যে আক্ষেপ, ঠিক আছে, হিস্টেরিয়া, এগুলি খুব খুব কম ক্ষেত্রে আপনি পাবেন, রুগীগুলো পাবেন,
ঠিক আছে? আপনি হচ্ছে হিস্টিরিয়াগ্রস্ত রোগী দেখা যাচ্ছে যে এর মানে আক্ষেপ হচ্ছে এরকম ব্যাপারগুলোতে অন্যান্য সিমটম গুলো মিলিয়ে দেখা যাচ্ছে যে আপনি মানে নেট্রামিওর গুলোতে পাবেন, অ্যানাদার মেডিসিন গুলোতে পাবেন। হিস্টেরিয়ার দেখা যাচ্ছে সব লক্ষণগুলো এখানে পাবেন না। আমি হিস্টেরিয়াতে কখনো দেখা যাচ্ছে যে সিমিসিফুকে ব্যবহার করছি এরকম আমার হিস্ট্রি নাই। তো অনেকের ক্ষেত্রে অনেকে ব্যবহার করে থাকতে পারেন। যদি এরকম কারো এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা বলতে পারেন। হ্যাঁ, তাহলে স্যার আমরা রিলেশনশিপে চলে যাচ্ছি স্যার। এটা জি জি, রিলেশন এটা যেতে পারেন। সিমিলার রেমেডি হিসেবে রয়েছে যে জরায়ু এবং বাত রোগে কলুফাইলাম এবং পালসেটিলা অনুপূরক। জরায়ুর সমস্যা এবং বাত রোগের ক্ষেত্রে কলুফাইলাম এবং পালসেটিলার অনুপূরক হিসেবে কাজ করে। আর সাধারণভাবে একারিকাস, লিলিয়াম ট্রিগলিয়াম, সিপিআর অনুপূরক। সাধারণভাবে এটা টু আগার, এগারিকাস এবং লিলিয়াম ট্রিগলিয়াম এবং সিপিআর অনুপূরক হিসেবে সাধারণভাবে কাজ করে। তো ওভারঅল আমরা এটার উপরে একটা গ্রেড সিম্পটম গুলো পড়ে আমরা এটা শেষ করে দিব। আমরা এটা দেখেছিলাম যে দি প্রফিউজ দি ফ্লো দি গ্রেটার দি সাফারিং, যে যত বেশি তার প্রসব যে ঋতুস্রাব যত বাড়ে তার ব্যথাও তত বাড়ে, ঋতুস্রাব যত বেশি হয় যন্ত্রণা তত বাড়ে। মেন্টাল সিম্পটমে দেখেছিলাম একটা ভারী কালো মেঘ তাকে ঘিরে ফেলছে এবং তার মাথাটাকেও ঢেকে ফেলছে। এটা মহিলাদের সিম্পটম। হাড়, যেহেতু হাড় বলা হচ্ছে, অল ওভার হাড়, ইনভেলপড হাড়, হাড়ের ক্ষেত্রে এটা ফেমিনিন জেন্ডার। আর তার ইঁদুরের একটা দেখেছিলাম, চেয়ারের নিচ থেকে ইঁদুর উড়ে যায় এবং তার যে প্রেগনেন্সির সময়ে যে একটা পাগলামি রয়েছে, তার নিজেকে আঘাত করতে চায়, এগুলো দেখেছি। আর চোখের মধ্যে তার একটা সিলিয়ারি নিউরালজিয়া, যেটা তীক্ষ্ণ একটা বিদ্ধবোধ ব্যথা মাথার উপরের দিকে ছড়িয়ে যায়, এরপরে মাথার একটা পিছন দিকে ছড়িয়ে যায়, এটা দেখেছি। তারপরে তার জরায়ু এবং ডিম্বাশয়ের কারণে যে হৃদরোগের লক্ষণের কথা এখানে নরেন্দ্রনাথ স্যারও বলেছিলেন যে ডিম্বকোষ ও জরায়ুর দোষে শ্বাসকষ্ট বা হৃদস্পন্দন এবং প্রসবকালীন পীড়া। ডিম্বকোষ ও জরায়ুর দোষের কারণে কিন্তু শ্বাসকষ্ট বা হৃদস্পন্দনটা হবে। তো এটার কথাই স্যার এখানে বলেছিলেন যে যে জরায়ু বা ডিম্বাশয়ের হতে উদ্ভূত রোগের কারণে হৃদরোগ হলে এবং হৃৎপিণ্ডের ক্রিয়া হঠাৎ থেমে যায় এবং দম বন্ধ মতন অবস্থা, সামান্য নড়াচড়ায় বুক ধরফর করে। ফিমেল জেনেটিক্যালিতে গুরুত্বপূর্ণ দেখেছিলাম যে প্রেগনেন্সির সময় একটা বমি বমি ভাব থাকে এবং ফলস লেবার লাইক পেইন থাকে এবং ডিউরিং লেবার এবং প্রসবের সময় তার একটা যে তার প্রথম অবস্থায় শরীর কাঁপতে থাকে, শিভারিং ফার্স্টলি, এবং তার যে যদি আমরা সিম্পটম সিমিলারিটি মিলিয়ে দিতে পারি, ইফ সিম্পটম করেসপন্ড প্রেগনেন্সি শর্টেন্স লেবার, যে তার যে প্রেগনেন্সিটা তার প্রসব ব্যথাটা সংক্ষিপ্ত করে তাড়াতাড়ি সন্তান প্রসব হবে। তো বাতজনিত রজ কষ্টের কথা বলা হয়েছে, রিউমেটিক ডিসমেনোরিয়া, বাতজনিত রজ কষ্ট, বাতের কারণে তার যদি মাসিকে কোনো কষ্ট পায়। আর ঘাড়ের কথা বলা হয়েছে, ঘাড়টা আড়ষ্ট হয়ে যায় তার যে সেলাই করে বা পিয়ানো বাজিয়ে বা তার মেরুদণ্ডটাও ইয়া হয়ে যায়, স্পর্শকাতর হয়ে যায়, ঘাড়ে পিঠে ব্যথা হয়। তার এগুলো কি কারণে, তার যে ফ্রম ইউজিং আর্ম ইন সুইং, টাইপরাইটিং, পিয়ানো এগুলো বাজিয়ে তার হাত দিয়ে এগুলো কাজ করার কারণে। আর এক্সট্রিমিটিস এর মধ্যে দেখেছি যদি এক্সেসিভ মাসকুলার সোরনেস আফটার ড্যান্সিং অর স্কেটিং আদার ভায়োলেন্ট মাসকুলার, পেশি চালনার কারণে তার যে পেশির মধ্যে যদি খুব ক্ষতকর একটা ব্যথা হয়, টাটানি ব্যথা হয়। আর নার্ভাস সিস্টেমে আমরা দেখেছি আখিচুনি, হিস্টেরিয়া, এপিলেপ্টি এবং জরায়ু থেকে উদ্ভব ঋতুকালে বাড়ে, কুরিয়া বাম দিকে বেশি হয়। আর রিলেশনশিপে জরায়ু এবং বাত রোগের ক্ষেত্রে কোলুফাইলাম পাসিলার সাথে এটা পার্থক্য করতে বলা হয়েছে এবং সাধারণভাবে এটা এগারিকাস, লিলিয়াম টিলিয়াম, সিপিআর অনুপূরক হিসেবে কাজ করে। তো আমরা এটা যে পেশি চালনার যে কথাগুলো এখানে সেকেন্ড গেট হিসেবে ছিল, পেশিগুলো বেশি পরিচালনার কারণে যদি টাটানি ব্যথা হয়, এটা মনে রাখবো। আর কাল্পনিক একটা প্রসব ব্যথা, এটাও সেকেন্ড গেট সিমটম এবং তার প্রসব ব্যথা প্রথম দিকে শরীর কাঁপতে থাকে, এটাও সেকেন্ড গেট সিমটম। এখানে কোনো ফার্স্ট গেট সিমটম ছিল না। আর যে কালো একটা ভারী মেঘ তাকে ঢেকে ফেলছে, তার মাথাও ঢেকে ফেলছে, মহিলাদের রুব্রিক এটা মনে রাখবো। এ পর্যন্তই ছিল আমাদের গুরুত্বপূর্ণ রুব্রিক গুলো। আমরা তাহলে স্যার আজকের মতো এখানে শেষ করে দিতে পারি স্যার। আমাদের পরবর্তী রেমেডিটা থাকলো তাহলে স্কুলার হিপ বা স্কুলার হিপোকেস্টেনাম। তো শেষ করে দিই জি স্যার, ধন্যবাদ। কারো কোনো ধন্যবাদ আজকে। স্যার? জি স্যার, জি স্যার, কেউ কোনো কিছু যদি সংক্ষিপ্ত পরিসরে বলতে চান বলতে পারেন।
ক্লাসের ব্যাপারে বা আজকের মেডিসিনের ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য বা কোনো পরামর্শ থাকলে আপনাদেরকে আহ্বান করা হলো কিছু বলার জন্য। আর আপনারা যদি কেউ এরকম আমার মতো পড়তে চান, স্যার সেখানে ডিফারেন্স করে দিবেন বা আপনারাও করতে পারেন। আপনারা কেউ আগ্রহী থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এই মেডিসিন গুলো শেষ হলে আমরা আমাদের চ্যাপ্টার ওয়াইজ অ্যাঙ্গেল থেকে পড়বো। এখন পড়ছি আমরা ইন্ডিভিজুয়াল রেমেডি, তখন চ্যাপ্টার ওয়াইজ রেমেডি গুলো পড়বো। আমরা যেদিন নাক পড়বো শুধু নাকই পড়বো, যেদিন দাঁত পড়বো দাঁত নিয়েই পড়বো, আমরা চোখ নিয়ে পড়বো শুধু চোখ নিয়েই পড়বো। এরকম ভাবে চ্যাপ্টার ওয়াইজ পড়বো। এই আমাদের 127টা রেমেডি শেষ হয়ে গেলে, তো বড় রেমেডি গুলো শেষ হয়ে গেলে আমরা 10টার ভিতরে শেষ হয়ে যাবে, আর ছোটগুলো এত বেশি সময় লাগবে না। তখন আমরা আবার রেপার্টরি ক্লাসটা শুরু করবো। আপাতত রেপার্টরি ক্লাসটা 10:30 বেজে যাচ্ছে বিধায় আর শুরু করতে পারছি না। 10টার ভিতরে যখন শেষ হবে তখন আমরা রেপার্টরি ক্লাসটা 15-20 মিনিট করে করবো ইনশাল্লাহ। এখানে শেষ করে দিই স্যার, কেউ কিছু যেহেতু বলতে চাচ্ছেন না। যে কেউ কিছু বলবেন? স্যার মনে হয় না লাস্টে কি স্যার আপনি যদি স্যার কিছু মনে না করেন একটা কথা বলি স্যার। এই যে আজকে আমাদের চিনিসিফিউগা মেডিসিনটা পড়লাম বা বুঝিয়ে দিলেন, এখন স্যার আমরা তো অনেক জুনিয়র স্যার, আপনি সিনিয়র, আপনার প্র্যাকটিস ভালো। আমাদের যদি এই জুনিয়রদের জন্য লাস্টের দিকে একটু বলে দিতেন যে কিন্তু আমি ব্যবহার করে দেখেছি, সুফল পেয়েছি। ঠিক আছে, একটা ব্যাপার। আর এখানে এসে যে কথাটা বলা হচ্ছিল যে এই যে ভাদাল ব্যথা যেটা বলা হয় আর কি, মেনস্ট্রুয়েশনে ঘটিত যে ব্যথা, এই ব্যথাটা হচ্ছে যতই স্রাব ততই তার ব্যথা। ঠিক আছে, স্রাব যত বাড়তে থাকবে ব্যথাটাও তত বাড়তে থাকবে। সেরকম ক্ষেত্রে আমাদের ফুগা এখানে আমাদেরকে কখনো ব্যর্থ করে না। ঠিক আছে, আর সেই সময়ের দিকে আগের তার মেনস্ট্রুয়েশন ঘটিত যদি এরকম ঝামেলা যদি থাকে, তার পরবর্তীতেও সে যদি বাচ্চা দেখা যাচ্ছে যে কনসেপ্ট করেছে, এরকম লক্ষণ আগে যেটা ছিল সেই লক্ষণটা যদি আমরা যদি এসে শেষের দিকে যদি পাই যে বাচ্চা কনসেপ্ট করছে, ঠিক আছে, কিন্তু তার পূর্বে এরকম মেনস্ট্রুয়েশন ঘটিত এরকম ঝামেলা ছিল, তাহলে সেক্ষেত্রে আপনি 6 মাস পরবর্তী তো লাস্ট স্টেজের দিকে আপনার হচ্ছে এই সেমিস্ট্রি ফোকার কথা ভাবতে পারেন। ঠিক আছে, তো এখানে পালসেটিলার ব্যাপারটাও বলেছিলাম, মনে হয় শুনেছেন। আমি সময় স্বল্পতার জন্য আরো ওইদিকে এগোতে চাচ্ছি না। যদি তারপরেও আপনাদের যদি পার্সোনাল কোনো কিছু জানা যদি থাকে, আমার পার্সোনাল নক দিতে পারেন, আমি আমার মতো করে চেষ্টা করবো। জি স্যার, স্যার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি ইনকল মেসেজে দিতেন স্যার।